প্রথমে আমরা দেখব cos 2 এর অনুসিদ্ধান্তটি। আমরা জানি cos 2 এর সমান হয় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। cos 2a, আচ্ছা দেখি এখন cos 2a, cos 2 এর সমান কি হয় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে এটা সমান হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন আমরা চাইলে এই যে sin স্কয়ার এটাকে আমরা কনভার্ট করে cos স্কয়ারে নিয়ে যেতে পারি। আমরা জানি sin স্কয়ার এর সমান হয় 1 মাইনাস cos স্কয়ার। আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে এই cos স্কয়ারে মাইনাস 1 মাইনাস cos স্কয়ার a। আচ্ছা আমরা sin স্কয়ার হলে কি লিখলাম 1 মাইনাস cos স্কয়ার। এখন যদি আমরা ব্র্যাকেটটা না লিখতাম তাহলে কি হতো, তাহলে তেমন কিছুই হতো না, এখানে জাস্ট খালি প্লাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্নের জন্য প্লাস চিহ্ন দিতাম। আচ্ছা তাহলে কি হলো cos স্কয়ার মাইনাস 1 প্লাস cos স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি cos স্কয়ারে প্লাস, সুতরাং পাচ্ছি 2 cos স্কয়ার a মাইনাস 1। আমরা এখানে কি পেলাম cos 2 এর সমান 2 cos স্কয়ার a মাইনাস 1। সুতরাং আমরা এখন পাচ্ছি 2 cos স্কয়ার a সমান হচ্ছে 1 প্লাস cos 2a। আমরা কি পেলাম 2 cos স্কয়ার a সমান পেলাম 1 প্লাস cos 2a, অর্থাৎ cos 2a ইকুয়াল cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করার মাধ্যমে আমরা আরেকটি সম্পর্ক পেলাম, সেটা হচ্ছে কিনা 2 cos স্কয়ার a ইকুয়াল 1 প্লাস cos 2a। আচ্ছা তাহলে আমরা পাচ্ছি 2 cos স্কয়ার a সমান সমান 1 প্লাস cos 2a। এখন আমরা দেখব cos c প্লাস cos d এই অনুসিদ্ধান্তটি, cos c প্লাস cos d। এখন দেখতেছি আমরা cos c প্লাস cos d সমান হয় 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এটা হচ্ছে cos c প্লাস cos d। তাহলে cos c প্লাস cos d সমান কি হয় 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। এখন আমরা এই অনুসিদ্ধান্তটি যে ফরম্যাট আছে এটা ব্যবহার করে cos 2c প্লাস cos 2d এই সম্পর্কটি বা এই ফরম্যাটটি দাঁড় করাবো। সেটা কি দাঁড় করাবো cos 2c প্লাস cos 2d। আচ্ছা দেখি, তাহলে হচ্ছে cos 2c প্লাস cos 2d। আচ্ছা এখানে আমরা যে কাজটা করব, এইখানে c, এই c টাই হচ্ছে এখানে 2c আর d টাই এখানে 2d। তাহলে 2c কে আমরা ধরে নিচ্ছি c আর 2d কে ধরে নিচ্ছি d। সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2 cos 2c প্লাস 2d ডিভাইডেড বাই 2 ইন্টু cos 2c মাইনাস 2d ডিভাইডেড বাই 2। আমরা এটা পেলাম। এখন এখানে এই যে 2c প্লাস 2d আছে, এখানে আমরা 2 কমন নিতে পারবো, আর এখানে 2c মাইনাস 2d আছে, এখানেও আমরা 2 কমন নিতে পারবো। আচ্ছা কমন নেওয়ার পর দেখি কি হয়, 2 cos 2 কমন নিলাম, c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos, এখানে আমরা 2 কমন নিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 2 ইন্টু c মাইনাস d ডিভাইডেড বাই 2। এখন এই যে 2 আর 2 ভাগ করলে 1 হচ্ছে, 2 আর 2 ভাগ করলে 1 হচ্ছে। সুতরাং আমরা অবশেষে পেলাম 2 cos c প্লাস d ইন্টু cos c মাইনাস d, অর্থাৎ cos 2c প্লাস cos 2d আমরা সমান পেলাম 2 cos c প্লাস d ইন্টু cos c মাইনাস d। এটা আমরা কোন অনুসিদ্ধান্তটি ব্যবহার করলাম, এটা আমরা ব্যবহার করলাম cos c প্লাস cos d এই অনুসিদ্ধান্তটি। আচ্ছা তাহলে আমরা এখানে পাচ্ছি cos 2c প্লাস cos 2d ইকুয়াল পাচ্ছি কি 2 cos c প্লাস d ইন্টু cos c মাইনাস d। এটা হচ্ছে cos 2c প্লাস cos 2d নতুন আরেকটি আমরা সম্পর্ক দাঁড় করালাম।
আমাদের যে আজকে গাণিতিক সমস্যা আমরা করব, মানে সমস্যার সমাধান করব, সেই সমস্যার সমাধানে এই ফরম্যাটটি আমাদের কাজে দিবে। এরপর আমাদের একটি অনুসিদ্ধান্ত আমরা জানি, আমরা অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে cos a plus b plus cos a minus b। cos a plus b plus cos a minus b, এটা সমান হয় 2 cos a into cos b, 2 cos a into cos b। এখানে আমরা কি করলাম, আমরা এরকম তিনটা ধারণা দাঁড় করাইলাম। তার মধ্যে একটি হচ্ছে 2 cos a square a সমান 1 plus cos 2a, আরেকটি দাঁড় করানো হলো cos 2c plus cos 2d সমান cos 2 cos c plus d into cos c minus d। আরেকটি যেটা আমরা জানি বা সবসময় এটা ব্যবহার করেও থাকি, অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি, cos a plus b plus cos a minus b সমান 2 cos a into cos b। এখন আমরা আজকে যে গাণিতিক সমস্যাটি সমাধান করব, এর জন্য আমরা আরেকটি প্রাসঙ্গিক ধারণা সম্বন্ধে আলোচনা করব বা প্রাসঙ্গিক ধারণা নিব। আর সেই বিষয়টা কি, একটা বিষয় আমরা খেয়াল করি যে cos a square pi minus theta, cos a square pi minus theta সমান কি হতে পারে। আচ্ছা, তার আগে আরেকটা বিষয় আমরা দেখি। আমরা জানি cos pi minus theta সমান সমান হয় মাইনাস cos theta, এটা কিন্তু আমরা জানি, কেননা এই যে এই কোণ পাই মাইনাস থিটা, থিটা যেখানে আমরা সুকোণ হিসেবে ধরি, সুতরাং এই কোণটির প্রান্তিক রশ্মির অবস্থান হলো দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে cos ঋণাত্মক হয়, আর এটা হচ্ছে পাই, পাই অর্থাৎ 2 into পাই বাই 2। আচ্ছা দেখি আরেকটু, cos 2 into পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস cos থিটা। বিষয়টা কিন্তু এমন, অর্থাৎ এটা 90 এর হলো জোড় গুণিতক, এর জন্য cos অনুপাত cosই থাকলো, 90 এর জোড় গুণিতকের জন্য কিন্তু cos অনুপাত অপরিবর্তিত থাকলো। আর দ্বিতীয় চতুর্ভাগ, কেন এই কোণটির প্রান্তিক রশ্মির অবস্থান হলো দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে cos অনুপাত ঋণাত্মক হয়, এর জন্য কিন্তু এখানে ঋণাত্মক হলো। আচ্ছা, এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে যদি cos স্কয়ার পাই মাইনাস থিটা থাকতো সেক্ষেত্রে কি হতো। আচ্ছা, সেই ক্ষেত্রে এমন হতো, আমরা জানি যে এই যে স্কয়ারটা, এটা হচ্ছে পুরো যে অনুপাতটা আছে অনুপাতের বর্গভূষা, সুতরাং এটা কিন্তু থাকে এইভাবে cos পাই মাইনাস থিটা, এই যেখানে থাকবে স্কয়ারটা। তা সুতরাং এখান থেকে কি পাচ্ছি আমরা, এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস cos থিটা, তারপর এখানে থাকবে স্কয়ার, আর এই স্কয়ারের জন্য মাইনাসটা কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, এই স্কয়ারের জন্য মাইনাসটা হয়ে যাচ্ছে প্লাস, অর্থাৎ cos স্কয়ার থিটা। শুধু এটা যে শুধুমাত্র cos স্কয়ার পাই মাইনাস থিটার জন্য প্রযোজ্য তেমন না, যেমন আরেকটু দেখি, sin স্কয়ার হচ্ছে পাই প্লাস থিটা, এটার ক্ষেত্রেও দেখি। আচ্ছা, প্রথমে আমরা একটা বিষয় খেয়াল করি যে sin পাই প্লাস থিটা, এটির অবস্থান, এই কোণটির অবস্থান আর কি, পাই প্লাস থিটার অবস্থান হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, এই তৃতীয় চতুর্ভাগে পাই প্লাস থিটা অর্থাৎ 180 ডিগ্রির চেয়ে বেশি, থিটা হলো সূক্ষ্মকোণ, সুতরাং আমাদের চলে যাচ্ছে আমরা এই যে 180 এখানে গেলাম, তার চেয়েও থিটা বেশি যাব, অর্থাৎ আমরা চলে আসলাম তৃতীয় চতুর্ভাগে, প্রান্তিক রশ্মির তৃতীয় চতুর্ভাগে আসলো। সুতরাং আমরা জানি, যেহেতু আমরা জানি যে তৃতীয় চতুর্ভাগে সাইন অনুপাত ঋণাত্মক হয়, সুতরাং এখানে হচ্ছে মাইনাস, আর এখানে হচ্ছে পাই বা 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি হচ্ছে 90 এর জোড় গুণিতক, অর্থাৎ 90 এর সাথে জোড় সংখ্যা 2 গুণ করে 180 পাওয়া যায়। যেহেতু এটা 90 এর জোড় গুণিতক, সেজন্য অনুপাতটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সাইন সাইনই থাকবে, সুতরাং এটা হচ্ছে মাইনাস সাইন থিটা। আচ্ছা, এখন কথা হচ্ছে এই স্কয়ারটার জন্য কি হবে, স্কয়ারটার জন্য হবে এমন, স্কয়ারটা হচ্ছে পুরো অনুপাতের উপরে, অনুপাতের বর্গ বোঝায়, এই যে এখানে স্কয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস
সাইন থিটা, তার উপরে স্কয়ার, সুতরাং হবে সাইন স্কয়ার থিটা। অর্থাৎ আমরা যে দুটি ধারণা বা দুটি উদাহরণের সাথে একটা আলোচনা বা বোঝার একটা বিষয় বোঝার চেষ্টা করলাম, সে বিষয়টা কি, যে যদি স্কয়ার থাকে তাহলে কোণটির প্রান্তিক রশ্মি যে চতুর্ভাগই থাক না কেন অনুপাতটির মান ধনাত্মক হয়। এটাই হচ্ছে এই আমাদের দুটি যে উদাহরণ আমরা দেখলাম বা গাণিতিক ব্যাখ্যা যেটাই বলি না কেন, এখান থেকে কিন্তু এই সিদ্ধান্তটা আমরা নিতে পারি যে এই যে কোণটির প্রান্তিক রশ্মি যে চতুর্ভাগে থাক না কেন তাতে যে অনুপাতটার মান ঋণাত্মকও আসে, কিন্তু এই যদি স্কয়ার থাকে অর্থাৎ পাওয়ারটা যদি জোর হয়, এটা স্কয়ার মানে পাওয়ারটা জোর, সুতরাং এখানে যদি অনুপাতটির মান ঋণাত্মকও আমরা আনতে পারি, এই যে ঋণাত্মক আনছি, কিন্তু মানটা ঋণাত্মক থাকবে না, মানটা ঋণাত্মক থাকবে না, কারণ এই স্কয়ারের জন্য মাইনাস হয়ে যাচ্ছে প্লাস। অর্থাৎ এখান থেকে যদি আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের, পাওয়ারটা থাকে জোড় সংখ্যক অর্থাৎ 2, 4, 6 এমন আর কি, যদি থাকে সেই ক্ষেত্রে কোণটির প্রান্তিক রশ্মি কোন চতুর্ভাগে অর্থাৎ এই অনুপাতটি ধনাত্মক না ঋণাত্মক হবে এটা নিয়ে যদি আমরা চিন্তা না করি বা খেয়াল না করি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। কেননা ওটা যদি অনুপাতটা মাঝে ঋণাত্মক হয় তাও ওটা স্কোয়ারের জন্য বা 4-এর জন্য ধনাত্মক হবে, আর ধনাত্মক হলে তো ধনাত্মকই হবে। সুতরাং আমরা যদি এইভাবে বিষয়টা খেয়াল করি আমাদের গাণিতিক ক্যালকুলেশন করতে সময়টা কিন্তু অনেক কম লাগবে। কেননা আমরা যে কোন চতুর্ভাগে যাচ্ছে, কোণের প্রান্তিক রশ্মিটা কোন চতুর্ভাগে যাচ্ছে এবং ওই চতুর্ভাগে অনুপাতটির মান ধনাত্মক না ঋণাত্মক, এই যে চিন্তাটা আমাদের করতে হয় সাধারণত এই ধরনের ত্রিকোণমিতিক সমস্যা, গাণিতিক সমস্যার সমাধানে, এই ক্ষেত্রে আমাদের সেটা কিন্তু করতে হচ্ছে না যদি পাওয়ারটা জোড় সংখ্যক হয় অর্থাৎ জোড় হয়। যদি বিজোড় হয় যেমন 3, 5 সেক্ষেত্রে কিন্তু আমাদের চিন্তাটা করতে হবে, কেননা যদি অনুপাতটির মান ঋণাত্মক আসে চতুর্ভাগের কারণে সেক্ষেত্রে মানটা কিন্তু ঋণাত্মকে থাকবে যেহেতু পাওয়ারটা হলো বিজোড়। তাহলে এটা হলো আমাদের একটা সিদ্ধান্ত। আরেকটি বিষয় যেটা আমরা ব্যবহার করে থাকি অবশ্য সবসময়, যে 90 জোড় গুণিতক হলে অনুপাতটি পরিবর্তিত হয় না, কিন্তু 90 বিজোড় গুণিতক হলে কিন্তু অনুপাতটি পরিবর্তিত হয়। আর অনুপাতটি পরিবর্তিত হয় কি হয়, সাইন হয় কস, সাইন অনুপাত হয় কস অনুপাতে, ট্যান অনুপাত পরিবর্তিত হয় কটে, আর কোসেক অনুপাত পরিবর্তিত হয় সেকে, বা বিপরীতটা হতে পারে, যেমন কস হয় সাইন আর কট হয় ট্যান আর সেক হয় কোসেক। অর্থাৎ এত এর বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক হলে অনুপাত কি পরিবর্তিত হচ্ছে, সাইন অনুপাত পরিবর্তিত হয়ে হবে কস এ, কিংবা কস অনুপাত হবে সাইন এ, ট্যান হবে কট এ। আচ্ছা, উভয় মুখী তীর দিয়ে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, আর সেক হবে কোসেকে, কিংবা কোসেক থাকলে হবে সেকে যদি π/2 এর বীজগণিতক বা 90 ডিগ্রির বীজগণিতক হয়। আর যদি জোড় গুণিতক হয় অনুপাত অপরিবর্তিত থাকবে। আচ্ছা, এখন আমরা আজকে আমাদের গাণিতিক সমস্যাটা দেখব ধরনটা কি ধরনের, তারপর আমরা সমাধানটা শুরু করব। এখানে দেওয়া আছে a + b + c ইকুয়াল হচ্ছে π/2 হলে প্রমাণ করো যে sin স্কয়ার a + 9π/2 মাইনাস cos স্কয়ার c + 10π প্লাস sin স্কয়ার b + 11π/2 ইকুয়াল 2 * sec a * sec b * cosec c টু দি পাওয়ার -1। আচ্ছা, এখন এটা হচ্ছে একটা প্রমাণের অঙ্ক। আমরা কি করব, বাম পক্ষ থেকে সমাধানটা শুরু করব। তাহলে এখন আমরা সমাধানটা শুরু করলাম।
লেফট সাইড। এখন লেফট সাইডে কি আছে? লেফট সাইডে আছে হচ্ছে সাইন স্কোয়ার a প্লাস 9π/2 মাইনাস কস স্কোয়ার c প্লাস 10π, আর এখানে আছে প্লাস সাইন স্কোয়ার b প্লাস 11π/2। এখন এটা আমরা মানে ফরম্যাটটা একটু সাজাই দিচ্ছি। তাহলে লিখবো আমরা সাইন স্কোয়ার 9π/2 প্লাস a মাইনাস কস স্কোয়ার, এখানে হচ্ছে 10π অর্থাৎ 20π/2 হবে। 10টা 180 অর্থাৎ 20টা 90 প্লাস সি, আর হচ্ছে প্লাস সাইন স্কোয়ার 11π/2 প্লাস বি। এখন যেহেতু এখানে দেখি স্কোয়ার আছে অর্থাৎ পাওয়ারটা হলো জোর। জোর পাওয়ার হলে কোণটির প্রান্তিক রশ্মি যে চতুর্ভাগে থাক না কেন আমাদের এই মানটা, এই অনুপাতের মানটা কিন্তু ধনাত্মকই আসবে। তাহলে ওটা নিয়ে আমরা আর ভাবতেছি না। কিন্তু একটা বিষয় খালি খেয়াল করবো আমরা, এখানে 90 কিন্তু বিজোড় গুণিতক আছে 9π অর্থাৎ 9 গুণন π/2, 90 বিজোড় গুণিতক। আর 90 বিজোড় গুণিতক হলে সাইন পরিবর্তিত হয়ে হচ্ছে কস। সুতরাং এখানে আমরা পাচ্ছি কস স্কোয়ার a মাইনাস, এখানে আছে 90 জোড় গুণিতক। আর এখানেও কিন্তু আমরা কোণের প্রান্তিক রশ্মি নিয়ে ভাববো না, কেননা এই যে পাওয়ার আছে স্কোয়ার অর্থাৎ পাওয়ার হচ্ছে 2, যেহেতু এটা বর্গ বা জোর পাওয়ার, সেই জন্য আমরা মানে কোণটির প্রান্তিক রশ্মি নিয়ে চিন্তা করতেছে, বা অর্থাৎ প্রান্তিক রশ্মিটা কোন চতুর্ভাগে সেটা নিয়ে ভাবার এখানে কিছু না, কোনো কারণ নাই। এই জন্যই নাই যে যদি অনুপাতের মানটা ঋণাত্মক হয় স্কোয়ারের জন্য সেটা ধনাত্মক হয়ে যাবে। আর এটা হলো জোর গুণিতক, সুতরাং এখানে cos অনুপাত অপরিবর্তিত থাকবে। এখানে আমরা লিখব cos স্কোয়ার c, তারপর হচ্ছে প্লাস। এখন সাইন, এটা বিজোড় গুণিতক আছে, সাইন হয়ে পরিবর্তিত হয়ে যাবে cos। আর এখানে যেহেতু স্কোয়ার আছে আমরা আর অন্য কিছু ভাবতেছি না, তাহলে এখানে আমরা লিখব cos স্কোয়ার b। আমরা একটা মোটামুটি একটা সরল রূপ পেলাম। মোটামুটি কি পেলাম? একটা সরল রূপ। এখন আমরা যে কাজটি করব, এই যে 2 cos স্কয়ার a সমান 1 প্লাস cos 2a, এই যে অনুসিদ্ধান্ত বা একটা ফরম্যাট আমরা এখানে দাঁড় করাইছি, সেটা এখানে আমরা এখন ব্যবহার করার চেষ্টা করব। কিন্তু এটা ব্যবহার করতে গেলে একটি বিষয় খেয়াল করতে হচ্ছে যে এখানে আছে 2 cos স্কয়ার, কিন্তু এখানে 2 কিন্তু অনুপস্থিত। আচ্ছা, এই সমস্যাটা দূর করার জন্য আমরা যে কাজটা করব, এখানে 2 নিয়ে ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে সরি 2 নিব না, এখানে হাফ নিব, হাফ। তাহলে হচ্ছে 2 cos স্কয়ার a, তাহলে হচ্ছে 2 cos স্কয়ার a, এই cos স্কয়ার b টা নিচ্ছি, তাহলে হচ্ছে প্লাস 2 cos স্কয়ার b ব্র্যাকেট, আর হচ্ছে মাইনাস cos স্কয়ার c। আচ্ছা, এখানে আমরা কি করলাম, এই যে 2 cos স্কয়ার অর্থাৎ 2 এখানে গুণ অবস্থায় আছে, এই বিষয়টা নিয়ে আসার জন্য, মানে এই ফরম্যাটটার মতো করে নিয়ে আসার জন্য আমরা এখানে হাফ নিলাম। আর এখানে 1/2 আর 2 গুণ করলে 1 হচ্ছে, অর্থাৎ এখানে আমরা ফরম্যাটটা নিয়ে আসতেছি মানের পরিবর্তনটা না করে। আর ফরম্যাট কেন আনতে হয়? যেন আমরা ওই অনুসিদ্ধান্ত বা সূত্রটি সরাসরি ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন 2 cos স্কয়ার এর সমান আমরা কি লিখতে পারবো? 1 প্লাস cos 2a, তাহলে ইকুয়াল এখানে হাফ থাকলো, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস cos 2a প্লাস, আর এখানে আছে 2 cos স্কয়ার b, এটা সমান কি লিখতে পারি? 1 প্লাস cos 2b। তাহলে এখানে সমান লিখতে পারবো আমরা 1 প্লাস cos 2b, আর এখানে মাইনাস cos স্কয়ার c থাকবে। আচ্ছা, cos স্কয়ার c ইকুয়াল, এখানে হচ্ছে 1 আর 1 যোগ করলে কি হচ্ছে? 2 হচ্ছে, সুতরাং এখানে আমরা 2 লিখলাম প্লাস। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এই যে cos 2c প্লাস cos 2d, এই যে একটা ফরম্যাট আমরা দাঁড় করেছি,
যেটা দাগ করেছি আমরা cos c প্লাস cos d এই অনুসিদ্ধান্তটির সাহায্যে। আচ্ছা, cos 2c প্লাস cos 2d সমান কি হয়? 2 cos c প্লাস d ইনটু cos c মাইনাস d। এখন আমরা এই যে cos 2a আর cos 2b এই ক্ষেত্রে কিন্তু আমরা cos 2c প্লাস cos 2d এর ফরম্যাটটি ব্যবহার করতে পারবো। এই জন্যই ব্যবহার করতে পারবো আমাদের এই cos 2a আর cos 2b যেটা কিনা cos 2c প্লাস cos 2d এর এই ফরম্যাটের সাথে হুবহু মিলে গেছে। সুতরাং এখানে আমরা লিখতে পারবো 2 cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b। আচ্ছা, আর এখানে মাইনাস cos স্কয়ার c তো থাকবে। আচ্ছা, এখন যে কাজটা আমরা করব যে এই যে 1/2 আর এখানে হচ্ছে 2 আমরা গুণ করব, অর্থাৎ 1/2 দিয়ে এখানে গুণ করে দিচ্ছি। তাহলে 1/2 দিয়ে গুণ করে দিলে কি হবে? 1/2 আর 2 গুণ করলে হবে 1, আর এই 1/2 আর 2 গুণ করলে 1 হয়ে যাচ্ছে। সুতরাং এখানে থাকবে হচ্ছে cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b, আর এই ক্ষেত্রে cos স্কয়ার c এটা কিন্তু আমরা লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার c। কি লিখতে পারবো? 1 মাইনাস sin স্কয়ার c। তাই সুতরাং এখানে আমরা একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে লিখলাম 1 মাইনাস sin স্কয়ার c। আচ্ছা, এখন আমরা যদি ব্র্যাকেটটা না রাখি তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আচ্ছা, ব্র্যাকেটটা রাখলাম না, মাইনাসটা হয়ে গেল প্লাস। এই 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়ে গেল, তাহলে 1 থাকলো না। এইখানে আছে cos a প্লাস b। আচ্ছা, এখন একটা বিষয় দেখি, এখানে আমাদের কিন্তু একটা মান দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল হচ্ছে π/2। কি দেওয়া আছে দেখি? a প্লাস b প্লাস c ইকুয়াল π/2, আর এখানে আমাদের আছে a প্লাস b। আচ্ছা, তাহলে a প্লাস b সমান সমান কি হতে পারে? a প্লাস b হতে পারে π/2 মাইনাস c, কেননা এই c প্লাস এখানে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম, এটা হয়ে গেল মাইনাস। এখানে আছে cos a প্লাস b, সেহেতু আমরা উভয় পক্ষে যদি আমরা cos নেই তাহলে cos a প্লাস b সমান হবে cos π/2 মাইনাস c। আর আমরা জানি cos 90 ডিগ্রি বা 90 মাইনাস থিটা বা cos π/2 মাইনাস থিটা সমান সমান হয় sin থিটা। সুতরাং এখানে আমরা পাচ্ছি sin c। তাহলে আমরা cos a প্লাস b এর স্থলে আমরা কি পাবো? sin c। তাহলে এখানে আমরা চাইলে sin c লিখতে পারি। আর 1 1 তো 0 হয়ে গেল, সুতরাং এখানে আমরা পাচ্ছি হচ্ছে sin c ইন্টু cos a মাইনাস b, আর এখানে হলো প্লাস sin স্কয়ার c। এখানে আমরা কি পেলাম? sin স্কয়ার c। এখন আমরা কি করব? sin c কমন নিব। আচ্ছা, sin c কমন নিলে আমরা পাচ্ছি cos a মাইনাস b প্লাস sin c। আমরা কি পাচ্ছি? cos a মাইনাস b প্লাস sin c। এখন আমরা দেখি এই যে sin c, এই sin c এর স্থলে আমরা কি লিখতে পারি বা কি লেখা যেতে পারে এই sin c। আচ্ছা, সেটা এখন আমরা দেখব। আমরা তো এই যে সম্পর্কটা খেয়াল করছি, a প্লাস b প্লাস c সমান হলো π/2। আচ্ছা, দেখি এখন a প্লাস b প্লাস c ইকুয়াল হচ্ছে π/2, আর এখানে আছে c, সুতরাং c সমান সমান হচ্ছে π/2 মাইনাস a প্লাস b। এখন এখানে কি আছে? sin c আছে, উভয় পক্ষে আমরা sin অনুপাতটা নিচ্ছি। সুতরাং আমরা পাবো sin c সমান sin π/2, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে বুঝতে সুবিধা হবে, দিলাম সেকেন্ড ব্র্যাকেট, মাইনাস a প্লাস b। আচ্ছা, sin π/2 মাইনাস থিটা সমান কি হয়? cos থিটা হয়। sin π/2 মাইনাস থিটা অথবা sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়? cos থিটা। সেহেতু এখানে আমরা পাচ্ছি cos a প্লাস b। আমরা কি পাচ্ছি? cos a প্লাস b। আচ্ছা, আর এই ধারণাটা এখানে আমরা প্রয়োগ করি, সমান এখানে তো sin c থাকলো, এখানে cos a মাইনাস b প্লাস cos a
এ প্লাস বি। এখানে আমরা cos a প্লাস বি লিখলাম, কেননা এই sin c সমান সমান হয় cos a প্লাস বি। এখন একটা বিষয় যদি আমরা খেয়াল করি যে cos a মাইনাস b প্লাস cos a প্লাস b সমান কি হয়। cos a মাইনাস b প্লাস cos a প্লাস b সমান, এই যে আমরা খেয়াল করি, এই যে আমাদের সর্বশেষ যে ফর্মেটটা আমরা লিখে রাখছি cos a প্লাস b বা অনুসিদ্ধান্ত যাই বলি না কেন, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সমান হয় 2 cos a ইনটু cos b। সুতরাং আমরা এখানে লিখতে পারবো 2 cos a ইনটু cos b। আচ্ছা, যেহেতু এটা গুণ অবস্থা আমরা সামনে লিখতে পারি বা এখানেও লিখতে পারি। আচ্ছা, এখানে লিখি, পরের লাইনে না আমরা ঠিক করব। তাহলে এটা হচ্ছে sin c ইনটু 2 cos a ইনটু হচ্ছে cos b। তাহলে আমরা কি পেলাম, sin c ইনটু 2 cos a ইনটু cos b। তারপর এখন আমরা দেখি প্রমাণের বিষয়টা আমাদের কি। আমাদের প্রমাণ করতে হবে 2 ইনটু sec a ইনটু sec b ইনটু cosec c টু দি পাওয়ার মাইনাস 1, অর্থাৎ এটা একটা বিপরীত ধারণা। সুতরাং এটা এগুলোকে আমরা বিপরীত ধারণা নিয়ে আসি। তার আগে আমরা একটু সাজায় নিচ্ছি, 2টা সামনে নিচ্ছি, 2টা নিচ্ছি আমরা সামনে, তারপরে লিখবো হচ্ছে cos a ইনটু cos b ইনটু হচ্ছে sin c। এখন আমরা এই cos a স্থলে কি লিখতে পারি, 1 বাই sec a, 1 বাই আমরা sec a লিখতে পারি। cos b এর স্থলে লিখতে পারি 1 বাই sec b, আর sin c এর স্থলে লিখতে পারি 1 বাই cosec c। এই যে cos a মানে 1 বাই sec a লিখলাম, আর sec cos b 1 বাই sec b, আর sin c 1 বাই cosec c। আর এই বিষয়টা, এই ধারণাটা আমাদের মনে আছে যে 1 বাই x মানে হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 1, যেটাকে আমরা ইনভার্স বলি। 1 বাই x কে আমরা x টু দি পাওয়ার মাইনাস 1 বা x ইনভার্স 1 লিখতে পারি। এই ধারণাটা যদি এখানে আমরা প্রয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি 2 ইনটু sec a ইনটু sec b ইনটু cosec c টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে কি হলো, এই যে sec a ইনটু sec b ইনটু cosec c টু দি পাওয়ার মাইনাস 1 আমাদের ডান পক্ষের সাথে কিন্তু হুবহু মিলে গেল, অর্থাৎ ইকুয়াল হচ্ছে রাইট সাইড প্রমাণিত। আশা করি আজকের এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।